আজকে স্বাস্থ্য সঙ্গী চ্যানেলে আমার সেই সব ভাই বন্ধুদের জন্য যে কষ্টকর মুহূর্ত, সেই কষ্টের মুহূর্তের সলিউশন নিয়ে এসেছি। হ্যাঁ, যারা অর্শে ভুগছেন, অর্শ বা পাইলসের অনেকগুলো ধাপ আছে। আমি সব ধাপের আলোচনা আজকের ভিডিওতে করব না। আজকের ভিডিওতে যে আলোচনা করব, যারা অর্শ দু ধরনের হয়, এক যন্ত্রণাদায়ী আর এক যন্ত্রণা রহিত। কারো কারো যন্ত্রণা আছে, রক্তপাত হয় না, কারো কারো যন্ত্রণার সঙ্গে রক্তপাত হয়, আবার কারো কারো বিনা যন্ত্রণায় রক্তপাত হয়। এখানে তো কোনো সমস্যা দেখতে পাচ্ছেন না। এবার দেখা গেল আমার কিছু দর্শক আছে এবং কিছু মানুষ যারা লাইফস্টাইলে পরিবর্তন অবশ্যই করেছেন, যেমন ফাইবার খাচ্ছেন, লেট নাইট ডিনার বন্ধ করেছেন, জলের পরিমাণ ঠিক রেখেছেন। তাতেও একটা সমস্যা হচ্ছে, যে সমস্যা হচ্ছে পরের দিন সকালবেলা যখন পটি করতে যাচ্ছেন, প্রথম পটিটা বেরোচ্ছে হার্ড স্টুল, তারপরে নরম স্টুল। কিন্তু প্রথমে যে হার্ড স্টুলটা বেরোচ্ছে, সেটা যদি না বেরোতো তাহলে কিন্তু দুদিনটা হতো না। আপনি চিন্তায় পড়ে গেছেন যে এই হার্ড স্টুলটা কি করে রিমুভ করবেন, কি করে প্রথম স্টুলটা নরম হবেন। ল্যাক্সেটিভ খাচ্ছেন, বিভিন্ন ওষুধ যে কদিন খাচ্ছেন সে কদিন, আবার কোনো কারণে একদিন মিস হয়ে যায়, পরের দিন সকালে আবার ফেটে ফেটে রক্ত বেরোচ্ছে। এই সমস্যা থেকে সত্যি কি কোনো সমাধান নেই? আমি আমার একজন মানে খুব কাছের মানুষ, তার এই সমস্যা হয়েছিল, তবে তার সমস্যার মুক্তির পথ খুঁজতে গিয়ে আমি এই পদ্ধতিটা বের করেছি। আয়ুর্বেদ এবং বিজ্ঞানের দুজনের মিশ্রণ করে তারা কি বলছে আর কিভাবে এই মুক্তি পাওয়া যায়। তাহলে দেখুন, যখন তার এই সমস্যা, তাহলে বহু মানুষের এই সমস্যা আছে, তাহলে সে নিয়ে একটা প্রচারমূলক বা সচেতনতামূলক ভিডিও করা যেতেই পারে। তাই আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব যে অর্শের প্রথম যে পায়খানা, যা অর্শের দিকে প্রথম পায়খানা, যে শক্ত পায়খানাটা আসে, সেটার থেকে মুক্তি আমরা কিভাবে পেতে পারি। তাহলে সমস্যাটা কিরকম সংক্ষেপে আরেকবার বলবো। দীর্ঘদিন ধরে রক্তযুক্ত বা রক্তহীন বা যন্ত্রণাহীন অর্শে ভুগছেন, এখন মল নরম হচ্ছে, কিন্তু প্রতিদিন সকালে প্রথম অংশ, একদম মলের প্রথম অংশটা হার্ড, শক্ত বেরোচ্ছে। তাহলে ফলে কি হচ্ছে, সেই অংশ ক্ষতস্থানে আবার ব্লিডিং ট্রিগার করছে, ফলে আবার ব্লিডিং হচ্ছে। স্বাস্থ্য মতে অর্শকে আয়ুর্বেদে বলা হয়, এই ধরনের যে অর্শ তাকে বলা হয় অর্শ রোগ। এর মূল কারণ কি? মূল কারণ হচ্ছে অন্ত্রের শেষ অংশে আয়ুর্বেদ মতে আপানবায়ু স্থবির হয়ে যায়, আপানবায়ু স্থির হয়ে যায়। যে আপানবায়ুর জন্য মুভমেন্টের ফলে মল বেরোয়, সেই আপানবায়ু ওখানে চলনটা স্থির হয়ে যায়। রক্ত রাত্রে আমরা যখন শুতে যাই, সারা রাত মলাশয়ের মধ্যে মল থাকার ফলে সে অন্ত্রের মলটা শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, শেষ অংশে মলের প্রথম ভাগে শুষ্কতা, আর শুষ্কতা থাকার ফলে কঠিনতা। আর শাস্ত্রে একে বলা হয় মল সংশোধন। এই মল সংশোধন কিভাবে করতে হবে সেটা নিয়েই আজকে আলোচনা। এই মল সংশোধন বা মল থাকলেও রাত্রিকালে তার আর্দ্রতা শুষে নেয় কেন, এটাই মেন আলোচনা। আচ্ছা, এখানে বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে লার্জ ইন্টেস্টাইন কাজ কি করে, বড় অন্ত্রের শেষে রেকটাম, অর্থাৎ যেটা মলাশয়, সেখানে মল জমা হয়। এখানে আসলে কিন্তু শরীরের জল শোষণ করে স্বাভাবিকভাবে, কিন্তু যদি রেকটাম বেশি জল শোষণ করে নেয় আর রাতে যদি আমরা জল কম খাই, তাহলে ভোর পর্যন্ত রেকটামের মধ্যে মলটা আটকে থাকলো, ফলে রেকটামে যে নার্ভগুলো সেন্সিটিভিটি কমে গেল, ফলে কি হলো, ওই অংশে থাকা মল
অতিরিক্ত ডিহাইড্রেট হয়ে গেল, ফলাফল প্রথম অংশ শক্ত, তারপরে ভেতরের অংশটা কিন্তু নরম। এটা একবারে মানে টেক্সটবুক প্যাটার্ন অফ রেকটাল স্টোর ডিহাইড্রেশন আধুনিক বিজ্ঞানের মত। তাহলে আসলে ওই কারণ যদি এক লাইনে বলতে হয়, রাত্রে নল রেকটামে আটকে থাকে এবং সেখানকার অতিরিক্ত জল শোষণের জন্য প্রথম দিকের যে অংশটি সেটা পাথরের মতো শক্ত হয়ে যায়, তার জন্য বারবার আপনার সমস্যা। স্থায়ী সমাধান কি? স্বাস্থ্য ও বিজ্ঞান দুটো যদি সমন্বয় করি, দুটো সমন্বয়ের ফলে যে সমাধান বলা হচ্ছে, এখানে শুধু ফাইবার বাড়ালে হবে না। এটা হলো রেকটাল কন্ডিশনিং সমস্যা, অর্থাৎ আপনার রেকটালে ওখানে জল শোষণের টাইমের সমস্যা। তাহলে কি করতে হবে? রাতে শোবার ঠিক আগে মলকে ভেতরে যাতে নরম রাখা যায় তার ব্যবস্থা করতে হবে। এরকম আয়ুর্বেদ মতে এবং বিজ্ঞান দুটো মিলে কিন্তু আজকে এই সিদ্ধান্তটা, সেটা হচ্ছে রাত 10টার সময় যখন শুতে যাচ্ছেন, 1 গ্লাস উষ্ণ জল নিন, তাতে মেশান 1 চামচ ইসবগুল ও 1/2 চামচ দেশি ভালো গরুর ঘি। এটা মাথায় রাখবেন, ঘি যে কোনো ঘি নয়, দেশি এবং ভালো গরুর ঘি 1/2 চামচ, 1 চামচ ইসবগুল উষ্ণ জলে গুলবেন, খেয়ে নেবেন, তারপরে শুতে যাবেন। এবার বলবেন ঘি কোথায় পাবো? সত্যি একদল বাজারে সঠিক গরুর এবং ভালো ঘি পাওয়া মুশকিল। আরেকটা রাস্তা আছে, সেক্ষেত্রে ঈষৎ উষ্ণ জলে বা উষ্ণ জলে 2 চামচ ক্যাস্টর অয়েল, এগার তেল বা মরিচ তেল। বিভিন্ন কোম্পানি তারা ক্যাস্টর অয়েল বিক্রি করে, বিস্বাদ করে স্বাদ নেই, তেল প্রচন্ড মোটা। আপনি উষ্ণ জলে 2 চামচ দিয়ে ক্যাস্টর অয়েল রাতে শোয়ার আগে খেয়ে শুয়ে পড়ুন। যদি দেখেন পরের দিন খুব লুজ মোশন হচ্ছে, তাহলে পরের দিন 1 চামচ করবেন, বা দেখেন 2 চামচ খেয়ে লুজ মোশন হচ্ছে না, একই সমস্যা, তাহলে 3 চামচ করবেন। এই 3 চামচ খাবেন না 2 চামচ খাবেন না 1 চামচ খাবেন, সেটা আপনার শরীরের কন্ডিশন নিয়ে আপনি ঠিক করে নেবেন। রোজ রাতে যদি ক্যাস্টর অয়েল খেয়ে শোন, তাহলে কি হবে? এটা একটু ভেতরে গিয়ে একটা জেরে লেয়ার তৈরি করবে, যা মলকে রাত ভর শুকাতে দেবে না। একদিন বুঝতে পারবেন। এবার কি করতে হবে? সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু প্রথমে পটি করতে যাবেন না, প্রথমে উষ্ণ জল খান পেট ভরে, 1 গ্লাস 2 গ্লাস বা 3 গ্লাস যতটা পারে, মানে 750 বেশি খাওয়ার দরকার নেই। এটা বয়স অনুপাতে, সামর্থ্য অনুপাতে, অভ্যাস অনুপাতে ভ্যারি করে। আপনি 1 গ্লাসও খেতে পারেন, আপনি যদি পারেন 3 গ্লাস, কারণ উষ্ণ গরম জল পেট ভরে খেলে একটা প্রেশার আসে। এবার উষ্ণ গরম জল খেয়ে আপনি 15 মিনিট পায়চারি করুন, আগে পটিতে গিয়ে বসবেন না, পটি পেলে একটু হোল্ড করুন। গরম জলটা শরীরে যখন অ্যাবজর্ব হবে এবং এই গরম জলটা রেকটামে গিয়ে আপনার যে মোশনটাকে আরো স্মুথ করে তুলবে এবং আয়রন বলছে আপাইন বায়ু সক্রিয় হবে। যে আপাইন বায়ু থেমে যাওয়ার কারণে আপনার প্রথম নলটা শক্ত হচ্ছিল, সেই আপাইন বায়ু কিন্তু আবার শক্ত হবে, সক্রিয় হবে। ফলে কি হবে? যে আপনার নল জমে যে শক্ত হয়ে যাওয়া, সেটা আস্তে আস্তে ক্রমশ কমতে শুরু করবে এবং রেকটামে মল কিন্তু শোকাবে না। খুব সহজ প্রসেস, আপনি কিছুদিন কন্টিনিউ করুন, সিস্টেম যখন ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ডোজ কমে কমে বন্ধ হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, প্রথমে বলেছি কিন্তু যে লাইফস্টাইল চেঞ্জ করার পর যাদের প্রথম মলটা শক্ত হচ্ছে, পরে মল নরম হচ্ছে, তারা কিন্তু এতে মিরাকেল লাভ পাবে। আর আপনার এই অর্শের ক্ষতস্থান যদি রেস্ট পায়, তাহলে শরীরের সিস্টেম নিজে নিজে তাকে সারিয়ে দেবে।
হ্যাঁ, সঙ্গে যদি কোনো চিকিৎসা করেন করবেন, আমি চিকিৎসা করতে বলিনি, চিকিৎসার জন্য কথা বলিনি, আমি শুধু বলেছি চিকিৎসা করার পরেও যারা এই সমস্যায় ভুগছেন তাদের জন্য মল জমে থাকা বন্ধ করবেন। ধীরে ধীরে একবার চাপ আসে কিন্তু আপনি ইগনোর করেন তাহলে কিন্তু এই সমস্যা বাড়বে। অতএব চাপ আসলে ইগনোর করবেন না। বা অনেক সময় কি হয়, আতঙ্কে আমরা এখন যাবো না, আগেই তো হবে হবে, ওই আতঙ্কটাকে কাটান। ওই যে আপনি এখন যাবো না বলছেন না, ওতে কি হচ্ছে, দেখতে হবে অনেকক্ষণ মলটা জমে থাকছে, ফলে শক্ত হয়ে যাচ্ছে। অতএব বেগ আসলে চাপবেন না, ঠিক আছে? এবার তাহলে কি হবে, রেক্টামের যে নার্ভাস সিস্টেম, সেই নার্ভাস সিস্টেম আর আস্তে আস্তে কিন্তু হেলদি হতে শুরু করবে। আপনি যদি এই পদ্ধতিগুলো মেনে চলেন তাহলে স্থানীয় ক্ষত সারানোর জন্য আপনি যদি এর সঙ্গে কিছু আয়ুর্বেদিক বা আধুনিক বিজ্ঞানের বা কোন চিকিৎসকের ওষুধ খান তাহলে সেই ক্ষতটাও তাড়াতাড়ি সারবে। আর যদি বলছেন ওষুধ খাবেন না, ক্ষতটা সারাতে গেলে সেই ক্ষতটাকে তাকে বিশ্রাম দিতে হবে। আর রোজ যদি একটা শক্ত মলে সেই জায়গাটাকে ফাটিয়ে দেয় তাহলে কি হবে, ক্ষতটা বিশ্রাম পাবে না এবং বারবার ক্ষত তৈরি হবে, আপনি যত ওষুধ খান সারবে না। তাহলে এই পদ্ধতির সঙ্গে যদি আপনি ওষুধ খান তাহলে আপনি রিলিফ পাবেন। একটা মাথায় রাখবেন, রাতে শোয়ার আগে তুলে নিয়ে, অল্প তুলে নিয়ে যদি এমাসের ভেতরে হালকা করে যষ্টিমধুর তেল বা অ্যাগাম তেল লাগিয়ে রাখতে পারেন, তাহলেও কিন্তু আপনার ভেতরের যে ক্ষত সেই ক্ষত কিন্তু তাড়াতাড়ি সারে। আপনি নিম তেল প্লাস ঘি, এটাও ভালো ঘি, ঘি মানে এখানে বাবা বলছে গরুর ঘি এবং ভালো ঘি, ঘি 1:1 ফর্মুলা, 1 ভাগ নিম তেল 1 ভাগ গরুর ঘি মিশিয়ে নিয়ে সেটা আপনি তুলে নিয়ে যদি দেখতে হবে আপনি ভালো করে লাগিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার যে ঘা, সে ঘা হেলের যে টেন্ডেন্সি সেটা বাড়ে এবং ব্লিডিং হওয়ার চান্সটাও কিন্তু কমে। খাদ্য সংক্রান্ত সূক্ষ্ম ভুল, আপনি হয়তো খাচ্ছেন ওটস, ব্রাউন রুটি, এগুলোতে ফাইবার হলেও কিন্তু ড্রাই ফাইবার, অর্থাৎ ড্রাই ফাইবার এড়িয়ে চলবেন। ফাইবার দরকার কিন্তু ড্রাই ফাইবার যেগুলো এড়িয়ে চলবেন। ন্যাচারাল ফাইবার অর্থাৎ প্রকৃতির তৈরি জল মিশ্রিত ফাইবার, সেটা হচ্ছে কাঁচা ফল, কাঁচা সবজি, ওর মতো ফাইবার কিছুটা নেই, সেই ফাইবার বেশি করে বাড়াবেন। তাহলে টোটাল এই বিষয়টা নিশ্চয়ই বলতে পারলাম। তবু আরেকবার বলে দিই যে কি ধরনের খাবার বেশি আপনাকে সাহায্য করবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি সাহায্য করবে পাকা পেঁপে, ভেজানো কিশমিশ বা মুনাক্কা, আর স্টিম করা সবজি, লাউ, ঝিঙে, করলা, আপনার পটল, এই ধরনের স্টিম, ফ্রাইড না, স্টিম করা সবজি, তাদের কিন্তু ফাইবার আছে আর স্টিম করলে সহজ কাচ্য হয়। তাহলে স্টিম সবজি খান, কাঁচা বা ফল বেশি করে খান, কারণ ন্যাচারাল ফাইবার আছে। আচ্ছা, কি করবেন না সেটা বলছেন, এই ধরনের সমস্যা আছে, কি করবেন না, শক্ত মল বেরোতে শুরু করলে খবরদার জোর করবেন না, বসে পড়ুন, গভীর শ্বাস নিন, পেলভিক রিল্যাক্স করুন, মানে আপনার রেক্টাম এরিয়াটাকে হালকা রিল্যাক্স করুন, তাহলে কিন্তু বেগে হওয়ার চান্স বেশি। এটা কিন্তু কিছুটা প্র্যাকটিস আপনাকে করতেই হবে। মনে রাখবেন আপনার সমস্যা কনস্টিপেশন নয়, এটা হলো রেক্টাল লেভেল ডিহাইড্রেশন ডিসঅর্ডার। মল ঠিক তৈরি হচ্ছে কিন্তু সংরক্ষণের জায়গা শুকিয়ে যাচ্ছে। তাহলে এই সংরক্ষণের জায়গাটা যদি ঠিক করেন তাহলে সেই প্রথম যে শক্ত টুকরো সেটা কিন্তু ইতিহাস হয়ে যাবে, আর থাকবে না। তার জন্য অনেকগুলো প্রসেস আমি বললাম। আর এই ভিডিওটা কেমন লাগলে জানাতে ভুলবেন না কিন্তু, আর যদি ভালো লাগে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা রোজ দেখছেন তারা শেয়ার করতে ভুলবেন না। যদি আরো বিষয়টি জানতে চান তাহলে স্ক্রিনে আমার নাম্বার চলছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা আপনার কাছাকাছি করে যে কোনো ন্যাচারোপ্যাথিস্টের কাছে যান। প্রকৃতির নিয়ম কি
কি করলে আমি সুস্থ থাকতে পারি। স্বাস্থ্য সমৃদ্ধির জন্য স্লোগান, রোগ নয় রোগের কারণ খুঁজুন, আর সেই কারণকে যদি দূর করতে পারেন রোগ তো অন্যকালেই যাবে। আজকের আলোচনাটা সেটাই ছিল যে পায়খানার প্রথম শক্ত যে মলটা রবে সেই মলটা কিভাবে নরম করবো। অনেকেই এই সমস্যায় ভোগেন, আপনারা প্রত্যেকে যাদের অর্থ নেই তারাই এই প্রবলেমে ভোগেন, তারাই এই পদ্ধতি প্রয়োগ করলে আপনার ওই কষ্টটি কমে যাবে এবং ভালো থাকবেন। ভবিষ্যতে অর্থ হওয়ার চান্সটা অনেক কমে যাবে। কেমন লাগলো বলাটা ভুলবেন না কিন্তু। নমস্কার।